প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সেমিস্টার 4-এর কিছু লাস্ট মিনিট সাজেশান নয়, বাট লাস্ট মিনিট জরুরি কথা বলার জন্য এই ভিডিওটা। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সিলেবাসটা সম্পর্কে খুব পরিচ্ছন্ন একটা ধারণা তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে, অন্তত হওয়াটা উচিত। গল্প দুটো আছে, হারুন সালেমের মাসি আর হলুদ পোড়া। আমি বলবো দুটোই ভালো করে পড়ে যেতে। যদি খুব চুজি হও, যদি নিতান্ত সময়ের অভাব থাকে বা এমন কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা গল্প এত নিখুঁতভাবে পড়তে হবে যাতে সেটা অন্যটা বাদ দিলেও দিতে পারো, সেই কনফিডেন্সটা থাকে। এক্ষেত্রে দুটো সম্পর্কে আরেকবার বলে দিই। হলুদ পোড়াটা সম্পর্কে প্রশ্ন উত্তর করতে গিয়ে এক্সামিনারকে সন্তুষ্ট করাটা, তার ভিউটার সাথে তোমার ভিউটা কতটা মিলছে, এটা একটা বড় জিজ্ঞাসার মুখে পড়তে পারে। সেক্ষেত্রে হারুন সালেমের মাসি একটা ইউনিভার্সাল অনুভূতি। হারুন সালেমের মাসির সম্পর্কে তোমার মতও যা হবে, এক্সামিনারের মত, তার দৃষ্টিভঙ্গিও তাই হবে। হারুন সালেমের মাসির প্রশ্নের উত্তর গুছিয়ে লেখাটা অনেক বেশি সহজ আমি বলবো, এই কারণে, কারণ হারুন সালেমের মাসিতে আসলে কি বলতে চাওয়া হচ্ছে সেটা ভীষণ ক্লিয়ার। কিন্তু হলুদ পোড়া সেই অর্থে, যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় একজন মনস্তত্ত্ববিদ হিসেবে এই গল্পটা লিখেছেন, ফলে তার দৃষ্টিভঙ্গিটা বিশ্লেষণ করাটা সত্যিই কিন্তু কঠিন ব্যাপার। যদি চুজ করতেই হয় তখন আমি বলবো যে হারুন সালেমের মাসির খুব ভালো করে পড়বে, কারণ হারুন সালেমের মাসির অধিকাংশ লাইন ভীষণ ইম্পর্টেন্ট। যেরকম সব গরিবের স্বর্গই আসলে এক। ওই যে যখন স্বপ্ন দেখলো আয়েশা বিবির স্বর্গ আর আমার স্বর্গ কি এক হতে পারে, কারণ একজন মুসলিম নারীর স্বর্গ আর গৌরবী একজন হিন্দু নারীর স্বর্গ, দুজনার স্বর্গই ওই যে শাকপাতা ভরা একটা এলাকা দেখতে পেল স্বপ্নে। তা প্রত্যেকটি গরিব মানুষের স্বর্গই আসলে এক, ওই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে গৌরবীর শুকনো বুকে কিসের ঢেউ লাগলো, এই লাইনটা ইম্পর্টেন্ট। হঠাৎ গৌরবীর নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো, জরুরি বলে মনে হলো, দরকারি বলে মনে হলো, যে যখন হারা ওকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলো। এইরকম হারুন সালেমের মাসির প্রায় প্রত্যেকটি লাইন ভীষণ ইম্পর্টেন্ট এবং বোঝাটা সহজ, নিজেও বুঝতে পারবে সহজে এবং তোমার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবেও সুন্দরভাবে। সেক্ষেত্রে হলুদ পোড়া কিন্তু একটু তাত্ত্বিক মনস্তত্ত্বের দিক থেকে বিশ্লেষণটা জরুরি। এই গেল দুটো গল্পের কথা। পদ্যের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে প্রার্থনা, কেন এলো না আর তিমির হননের গান, এখানে যদি তোমাদের চুজ করতে হয় তাহলে আমি বলবো প্রার্থনা আর কেন এলো না চুজ করো, কারণ তিমির হননের গান সত্যি বোঝা এবং বোঝানো কঠিন, এটা বাস্তবিক একটি কঠিন কবিতা। সেক্ষেত্রে প্রার্থনা, কেন এলে না, অবশ্যই তিমির হননের গান, তিনটেরই বিষয়বস্তু জানা থাকলে তোমাদের সিলেবাসের তিনটে কবিতা সম্পর্কেই বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ে যাবে, ফলে যে কোনো প্রশ্ন এলে বিষয়বস্তু থেকেই উত্তর লিখতে পারবে, এখানে কোনো দ্বিমত নেই। ঠিক আছে, এখানে যদি চুজ করতে হয় তাহলে প্রার্থনা সবচাইতে সহজ, বোঝা এবং বোঝানো। কেন এলো না এটাও একটা গল্পের মতন, পড়তে ভালো লাগবে আশা করি তোমাদের, আর এটার উত্তর লেখাটাও সহজ। তিমির হননের গান সেই অর্থে কিন্তু যথেষ্ট কঠিন। এই চলে গেল গল্প এবং কবিতার কথা। এরপরে নাটকের ক্ষেত্রে আমি তোমাদের বলছি, নাটক দুটোই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। নানা রঙের দিন থেকেও তোমরা আশা করি পড়েছো। নানা রঙের দিন যথেষ্ট একটা ইম্পর্টেন্ট জরুরি একটা নাটক, সুন্দর, অবশ্যই সুন্দর। ডাকঘর একটা বহু পুরনো একটা খুব পরিচিত নাটক, রূপক নাটক। ডাকঘরের মধ্যে দিয়ে মৃত্যু চেতনাকে বোঝানো হচ্ছে। ডাকঘর যে একটি রূপক নাটক সেটি আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে। ডাকঘরের নামকরণ সার্থকতাটা খুব জরুরি, নামকরণ সার্থকতা, ডাকঘর নাটকটির নামকরণ এরকম হওয়ার কারণ কি। তারপরে ওই যে রাজার চিঠির প্রসঙ্গটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ঠাকুরদা চরিত্রটা ইম্পর্টেন্ট। এই তো এগুলি ডাকঘর, মোট কথা ডাকঘরটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ডাকঘরের প্রতিটি প্রতিটি লাইন, প্রতিটি অঙ্ক যেন, প্রতিটি দৃশ্য, প্রতিটি অঙ্ক যেন খুব মন দিয়ে, খুব অনুভব করে তোমাদের পড়তে হবে। সময় কিন্তু হাতে কম সেই অর্থে।
এরপরে আসি প্রবন্ধের ব্যাপারটা। প্রবন্ধ কিন্তু দু ধরনের প্রবন্ধ থাকবে, একটা অনুচ্ছেদ ভিত্তিক, একটা হলো তথ্যসূত্র ভিত্তিক। এই প্রসঙ্গে বলি তোমাদের একটি করতে হবে। অনুচ্ছেদ ভিত্তিক যেটা, সেটা একটা প্যাসেজ দেওয়া থাকবে। তোমরা এর আগে যেরকম নিচু ক্লাসে ভাব সম্প্রসারণ করেছো, অনেকটা সেই ধরনের। কবিতার লাইন নয়, কিন্তু গদ্যের লাইন, কিছু জরুরি লাইন তোমাদের দেওয়া থাকবে, যেটাকে তোমাদের ভাবটাকে বিশ্লেষণ করে সেটাকে প্রবন্ধের আকার দিতে হবে। এই সংক্রান্ত কিছু টপিক আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কন্যাশ্রী সম্পর্কে কিছু অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে, সেটাকে বিশ্লেষণ করে তোমাদের লিখতে হতে পারে। এই প্রসঙ্গে একটি টপিক হতে পারে কন্যাশ্রী। তরুণের স্বপ্ন একটি টপিক হতে পারে। পরিবেশ দূষণ ভিত্তিক একটি টপিক হতে পারে। আর বাংলার উৎসব ও মেলা, এই প্রসঙ্গে একটি আসতে পারে। এই চারটে আমার মনে হয়েছে, এই চারটে টপিক তোমাদের একটু দেখে যাওয়া উচিত। এছাড়া তথ্যসূত্র ভিত্তিক যেটা, সেটা হলো জীবনী কেন্দ্রিক। তোমাদের পরীক্ষার সময় এইটা চুজ করাটা বেশি আমার মনে হয় সহজ এবং লাভজনক হবে, কারণ সেখানে বিভিন্ন কোনো মহান ব্যক্তিদের জন্ম তারিখ, তারপরে তাদের কর্মজীবন, পুরস্কার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তথ্য দেওয়া থাকবে। তোমাদের সেটাকে প্যারাগ্রাফ রাইটিং তোমরা যেরকমভাবে করেছো, সেরকমভাবে ওটাকে গুছিয়ে নিয়ে এসে প্রবন্ধের আকার দিতে হবে। এই প্রসঙ্গে কয়েকটি আমার মনে হয়েছে, কবি সুকান্ত, যেহেতু তার শতবর্ষ, সেই জন্য কবি সুকান্ত ভট্টাচার্য, তারপরে স্বামী বিবেকানন্দ, তারপরে বেগম রোকেয়া, মহাশ্বেতা দেবী, এদের জীবনীগুলো আমার মনে হয় এই অনুচ্ছেদের জন্য জরুরি হয়ে উঠতে পারে। এরপরে আসি তোমাদের সাহিত্যের ইতিহাসে আছে চিত্রকলার ইতিহাস আর চলচ্চিত্রের ইতিহাস। খুব ক্লিয়ার কনসেপ্ট নিজের মধ্যে রাখো। চিত্রকলা অর্থাৎ আর্ট বুঝতে পারছো, চলচ্চিত্র অর্থাৎ সিনেমা। ধারণা পরিষ্কার। চলচ্চিত্রের ইতিহাসের মধ্যে থেকে বাংলার পটশিল্প, এই বিষয়ে দেখবে নিশ্চয়ই প্রশ্ন পাবে তোমাদের সহায়িকাতে। তারপরে চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকা। এছাড়া আসতে পারে যামিনী রায়। এছাড়া তোমাদের পড়ে রাখতে হবে রামকিঙ্কর বেইজ এবং অবশ্যই অবনীন্দ্রনাথ ঠাকুর। এই কটা টপিক বলে দিলাম, এই কটা টপিক একটু ভালো করে পড়ে যেও। আর চলচ্চিত্রের ইতিহাসের মধ্যে আমার মনে হয় সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক। এর বাইরে আমার মনে হচ্ছে না, আমার অন্ততপক্ষে ধারণা নেই। তোমরা বেশি জানবে আমার থেকে এই বিষয়ে, তোমরা নিজেরা পড়ুয়া, তোমরা এই সিলেবাসটার সাথে এই একটা বছর কাটিয়েছো, সেই জন্য চলচ্চিত্রের ইতিহাস থেকে আমার মনে হয়েছে সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকটা জরুরি হয়ে উঠতে পারে। এর বাইরেও তোমরা যে সাজেশনগুলো পেয়েছো সেগুলো নিশ্চয়ই ভালো করে পড়বে। আর একটা কথা বলি, সেমিস্টার 4-এর পরীক্ষা এই সিলেবাসের উপরে, এই ধরনের পরীক্ষা যেহেতু এর আগে হয়নি, এইবারই প্রথম, সেই জন্য সেই রকমভাবে বাঁধা ধরা সাজেশান দেওয়া কিন্তু কঠিন। আমার মনে হয়েছে যতটুকু কথা বললে তোমাদের উপকার হতে পারে সেইটুকু তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে নিজেরা ভালো করে পড়ো, আর ফাঁকি দেওয়ার তো আর কোনো সত্যিই জায়গা নেই, সময়ও নেই। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।